আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শুরু হলো ৭৫তম দিনের জার্নি। আজকের গণিত ক্লাসের মাধ্যমে আমাদের এই আয়োজনটি শুরু হচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের রুটিন সম্পর্কে। ৭৫ দিনে আমরা প্রত্যেকটা সাবজেক্ট বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, সাধারণ গণিত এবং সাধারণ গণিতের মধ্যে কিন্তু মানসিক দক্ষতাও থাকবে। তো এই চারটি বিষয়ের উপরে ১,০০০ শীর্ষ সেরা বাছাইকৃত এবং সম্ভাবনাপূর্ণ ১,০০০ প্রশ্নের সমাধান ক্লাস। এবং আমাদের ক্লাসগুলো আপনারা নিশ্চয়ই রুটিন জানেন, তারপরে আমি একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে শনি সোম বুধ আমাদের ৬:৩০টার সময় থাকবে সাধারণ জ্ঞানের ক্লাস, আর রাত ৮:৩০টার সময় থাকবে গণিতের ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতি আমাদের থাকছে হচ্ছে বাংলার ক্লাস সন্ধ্যা ৬:৩০টায়, আর রাত ৮:৩০টায় ইংরেজি ক্লাস। তার মানে সপ্তাহের ৬টা দিনেই কিন্তু আপনাদের ক্লাস থাকছে। সপ্তাহের ৬টা দিনে আপনাদের ক্লাস থাকছে এবং এটা ৭৫ দিনের হচ্ছে কিন্তু আমাদের জার্নি আজকের মাধ্যমে শুরু হলো। আপনারা যেটা করবেন যে এই যে লাইভ করছেন, এই লাইভেরই কমেন্টে দেখবেন পিন কমেন্ট করা রয়েছে। যারা আমাদের গ্রুপে যুক্ত হননি তারা গ্রুপে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন। খুবই দ্রুততর সময়ের মধ্যে আপনাদেরকে গ্রুপে জয়েন করে নেওয়া হবে। গ্রুপে কেন যুক্ত হবেন? কারণ এই যে পেজ ইংলিশ মজা জব, এই পেজে আপনারা প্রত্যেকটা ক্লাস উন্মুক্ত থাকবে সকলের জন্য। আমি আবার বলছি, ইংলিশ মজা জব এই পেজে প্রত্যেকটি ক্লাস, তার মানে ম্যাথের উপরে অ্যারাউন্ড ১,০০০ প্রশ্ন ৩০টির মতো ক্লাস হবে। তারপরে আমাদের সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি মোট ১২০টির মতো ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস উন্মুক্ত সবার জন্য থাকবে, কিন্তু আমাদের যে ম্যাটেরিয়ালস, আমরা যে ট্রিক্স, সেইগুলো কিন্তু আমরা সেই প্রাইভেট গ্রুপে শেয়ার করব। যেই গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া রয়েছে। যারা এখনও সেখানে জয়েন রিকোয়েস্ট পাঠাননি তারা যুক্ত হয়ে নেবেন। ওকে, আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমাদের যে বাছাইকৃত ৪,০০০ প্রশ্ন যেগুলোর পিডিএফ আপনারা গ্রুপে পেয়ে যাবেন, কিন্তু আমাদের এই সবগুলা ক্লাসের শেষে বাছাইকৃত ৪,০০০ প্রশ্নের একটি বই আকারে আপনাদেরকে দেওয়া হবে। তবে কিভাবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, সকল কিছু আপনারা সেই গ্রুপেই তথ্যগুলো পেয়ে যাবেন। আমি শুরু করছি আমাদের গণিতের বাছাইকৃত ১,০০০ প্রশ্নের প্রথম ৩৫টা প্রশ্ন। আমি আবারও বলছি, আমি শুরু করছি ১,০০০টি বাছাইকৃত গণিতের প্রথম ৩৫টি প্রশ্নের সলভ ক্লাস বা ব্যাখ্যা সহ সমাধান ক্লাস। এই ক্লাস করার জন্য আপনাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে: এক, এই ক্লাসের মাধ্যমে আপনি গণিতের কথা যদি আমি বলি, তাহলে আপনি গণিতের অবস্থান বুঝতে পারবেন। অনেকগুলো আমরা এই ক্লাসের মধ্যে শর্টকাট নিয়ে কথা বলবো। শর্টকাটগুলো আপনি নিজের খাতায় কিন্তু টুকে নেবেন, নিজের খাতায় লিখে নেবেন। এবং এই ক্লাস যারা সাবলীলভাবে বুঝতে পারবেন তারা হচ্ছে ম্যাথে তার বেসিকে কোনো ঘাটতি নাই। তার মানে এই ক্লাসটা হবে একটা প্যারামিটার। এই ক্লাসের কন্টেন্টগুলো বুঝতে পারা মানে গণিতে আপনার কোনো ঘাটতি নাই। এই ক্লাসের কন্টেন্টগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তার মানে ওই টপিকের বেসিকে আপনার ঝামেলা রয়েছে, ওইটারও সলভ হবে। ঠিক আছে? তবে এই যে আমাদের এই ক্লাসে বলবেন না যে বেসিক করান, আমি ক্লিয়ার করছি শুরুতেই। দ্বিতীয়ত, এই ক্লাসের যে কন্টেন্টগুলো আমি দিব, আমি আপনাদেরকে কিন্তু বলে দিব কোন জিনিসগুলো আপনি লিখে নেবেন, মুখস্থ করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু আপনি মুখস্থ করবেন। যেমন ধরেন, কোনো একটা সূত্র আপনার ওইটা মুখস্থ নাই, কিন্তু এখন বললাম যে এটা সূত্র মুখস্থ করে নিতে হবে, এটা মুখস্থ করতে হবে। এই সূত্র কিভাবে আসলো সেগুলো কিন্তু আমাদের বেসিক কোর্স থাকবে, সেখানে কিন্তু আলোচনা হবে। কিন্তু এই হচ্ছে কোর্সের না, কারণ আমরা বাছাইকৃত প্রশ্নগুলা খুবই দেখা যাচ্ছে আপনারাও বোর ফিল না করেন, এইরকম সময়ের মধ্যে আমরা ক্লাসগুলো শেষ করব। তো চলুন, আমরা আর কথা বলবো না, সকল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। আপনারা খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। শুরু হচ্ছে আমাদের বাছাইকৃত ১,০০০টি প্রশ্নের প্রথম ৩৫টি প্রশ্নের সলভ ক্লাস। আমরা প্রশ্ন নাম্বার ১। প্রশ্ন নাম্বার ১-এ প্রশ্নটা দেখেন। ১ নম্বর প্রশ্নে যেটা রয়েছে, রুট ওভারের নিচে একটা নেগেটিভ নাম্বার। রুটের নিচে নেগেটিভ নাম্বার, সবাই
খাতায় নোট করে নেন। রুটের নিচে যদি নেগেটিভ থাকে তাহলে সেইটা কোনো বাস্তব সংখ্যা না, ওইটা একটা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। যখন রুটের নিচে কোনো নেগেটিভ নাম্বার থাকে তার মানে এটা কোনো বাস্তব সংখ্যা না, এটা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। আর এই অবাস্তব বা কাল্পনিক সংখ্যার সাইন হচ্ছে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আয়ের উপর স্কোয়ার করলে সেইটার ভ্যালু -1, আয়ের উপর স্কোয়ার করলে সেটার ভ্যালু -1। এখন দেখেন এখানে রয়েছে -8 গুণন √-2, তার মানে √-8 একে আমরা লিখতে পারি 8 আয়ের উপর স্কোয়ার, যেহেতু -1 মানে হচ্ছে আই স্কোয়ার, গুণন 2 আয়ের উপর স্কোয়ার আই স্কোয়ার। এখন যদি আমরা এইটা রুটের নিচে, এই সূত্রটা কিন্তু আপনাদের জানা থাকলে ভালো, না জানা থাকলে লিখে নেন, সেটা হচ্ছে √a গুণন √b মানে √a গুণন b। তার মানে √a আলাদা আলাদাভাবে দুইটা রুটের নিচে দুইটা সংখ্যা আছে, একটা রুটের নিচে আপনারা দুইটা নিয়ে আসতে পারেন। তাহলে একটা রুটের নিচে আমরা দুইটা নিয়ে আসতেছি, তার মানে 8 আই স্কোয়ার 2 আই স্কোয়ার, 8 দুগুণে 16 আর আই স্কোয়ার আছে, তাহলে i⁴ 4টাই হবে। এবার যদি রুট করেন, আপনারা জানেন 16কে রুট করলে 4 হয়, আর i⁴ কে রুট করলে আই স্কোয়ার হয়, আর আবার আই স্কোয়ার ইকুয়াল -1, তার মানে -4 কিন্তু এটার আনসার। প্রশ্নটি এসেছিল দেখেন 41তম বিসিএস পরীক্ষায়, এবং বিআরবি মানে পল্লী বিদ্যুতের কিন্তু ইয়েতেও এসেছিল, এবং আরো জায়গাতেও এরকম প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা বলছে নিচের কোনটি বাস্তব সংখ্যা না? বাস্তব সংখ্যা নয়, তার মানে প্রশ্ন বলছে অবাস্তব সংখ্যা, তার মানে ইমাজিনারি নাম্বার ইংরেজিতে যদি থাকে, আনরিয়াল বা ইমাজিনারি নাম্বার, তাহলে ইমাজিনারির এই আইটাই কিন্তু আমার আই সাইন, যে আই থাকা মানে হচ্ছে সংখ্যাটা অবাস্তব। কি বললাম আগের প্রশ্নে, ব্যাখ্যাটা দিলাম যে যদি রুটের নিচে যদি নেগেটিভ নাম্বার থাকে, তাহলে রুটের নিচে নেগেটিভ নাম্বার থাকা মানে হচ্ছে সেটা অবাস্তব, বাস্তব কিন্তু কোনো সংখ্যা না। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে এখানের আনসার। এবারে আসুন, বলছে 125% এর সমান ভগ্নাংশ কোনটি? তার মানে পার্সেন্টেজ এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, ঠিক আছে? এইটা থাকা মানে এইটা আমাদের কি কোন একটা ফিক্সড যে সংখ্যাকে আমরা সাংখ্যিক রূপ কিন্তু বের করার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো পার্সেন্টেজ এই অপারেটর বা এই যে সাইন, এই পার্সেন্টেজ এই সাইন, এটা অপারেটর সেট এর সাইন যা সিম্বল একটা, তো এই সিম্বলের একটা ভ্যালু আছে, এর সাংখ্যিক ভ্যালু হচ্ছে 1/100, শতকরা 100 এর মধ্যে 1 ভাগ। পার্সেন্টেজ মানে হচ্ছে আমার পার্সেন্টেজ মানে 100 এর মধ্যে 1 ভাগ বা 1/100, তাহলে আছে হচ্ছে 125%। তাহলে 125%কে আপনি 1/100 দ্বারা সংখ্যায় রূপান্তর করে নিলেন, কারণ আপনাকে বলছে ভগ্নাংশ কোনটি। ভগ্নাংশ মানে a/b আকারে, এরকম আকারে লিখতে হবে সংখ্যা। তাহলে পার্সেন্টেজকে উঠাই দিয়ে 1/100, তাহলে এখন যদি আপনি কাটাকাটি করতে যান, আপনারা জানেন যে 25 দিয়ে কাটতে পারবেন। তাহলে 25 দিয়ে 100কে কাটলে 4×25 100, আর আপনি যদি 25 দিয়ে 125কে কাটেন তাহলে 5×25 125, তাহলে সাকসেস হচ্ছে 5/4। তাহলে কোনটা অপশন? অপশন খ নাম্বার হচ্ছে আমার আনসার। অপশন খ নাম্বার হচ্ছে আনসার। হ্যাঁ, আপনারা সঠিক আনসার দিবেন, আমি কিন্তু বলেছি সকল ইনস্ট্রাকশন কিন্তু ক্লাসের শুরুতে দিয়েছি। এই ক্লাসগুলো হচ্ছে আপনার প্যারামিটার, এই ক্লাসগুলা যারা আপনারা যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে চাকরি নিশ্চিত করতে চাচ্ছেন, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা এই যে 75 দিনের মধ্য দিয়ে আপনার ধারণা পাবেন আপনার আসলে লেভেলটা কোথায় আছে। এবং এই ক্লাসগুলা কিন্তু খুবই জরুরি। এগুলা থেকে আমরা যেটা বলেছি যে আমাদের চুলচেরা বিশ্লেষণ সহ আমরা এগুলা মানে বাছাই করা হয়েছে, যেখান থেকে আপনি মোর দ্যান 70%, প্রায় আপনি 80% কমন পেয়ে যাবেন। এবারে আসেন, বলছে 1/2 এর শতকরা কত হবে? এত এর দেখবেন এই প্রশ্নগুলাতে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করবে, এই ধরনের প্রশ্ন করবে। ধরেন বললো যে ধরেন বলছে 50 এর শতকরা কত শতাংশ, ঠিক আছে? শতকরা কত শতাংশ বা শতকরা কত, এই আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, সেটা 5 দেওয়া থাকতে পারে। তো যার সাথে এর থাকবে, যার সাথে এর থাকবে সেটা হচ্ছে নিচে যাবে, যার সাথে এর থাকবে সেটা যাবে নিচে। তাহলে হাফের সাথে এর আছে 1/2 হচ্ছে নিচে,
আর শতকরা কত, সংখ্যাটা কত, 3/4। তাহলে এখন আপনাদের 3/4 নিচে যে আছে এইটা গুণ আকারে লিখলে উল্টে যাবে, তাহলে 2 উপরে আর হচ্ছে আমার একটা নিচে, কাটাকাটি যদি করেন তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে, কাটাকাটি করলে 3/2। এখন 3/2 ভগ্নাংশ পেলেন, কিন্তু এর কি বলছে, বলছে শতকরা। তাহলে এর সাথে শতকরা যখন বলছে 100% আপনি গুণ করে দিবেন। 100% মানে শতকরা কত শতাংশ। তাহলে যদি আপনি 100কে যদি 2 দিয়ে কাটেন তাহলে 50, 3 50-এ 150%, 150%। এটা কিন্তু শুরুতেও আপনারা এভাবে লিখতে পারেন, যার সাথে এর আছে সেটা থাকবে নিচে, নিচে থাকবে কে, নিচে থাকবে যে সংখ্যার সাথে এর আছে, এর যুক্ত সংখ্যা। তাহলে আপনি নোট করে নেন, এর যুক্ত সংখ্যা এটা হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে আমাদের এর ছাড়া, এর ছাড়া, ঠিক আছে, গুণন হচ্ছে আমার 100%। এইটা হচ্ছে আপনার সূত্র বলেন বা বেসিকটা বলেন, এইটা হচ্ছে আমাদের কৌশল। এবারে যদি বলি, বলতেছে 100% সরল মুনাফায়, মুনাফা আমরা জানি দুই প্রকারের হয়, একটা হচ্ছে সরল মুনাফায় যেখানে আমার মূলধন নির্দিষ্ট থাকে, আমি যত টাকা ব্যাংকে রেখেছিলাম বা আমার মূলধনের উপরে প্রতি বছর বছর আমাকে কি দিবে, আমাকে মুনাফা দিবে, প্রতি বছর বছর আমাকে লাভ দিবে, লভ্যাংশ দিবে। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমি প্রথম বছর পরে যে মুনাফাটা পেয়েছি ওইটা আমার মূলধনের সাথে যোগ হয়ে মূলধনটা আপডেট হতে থাকবে। তার মানে সহজ কথা বলতে, আমার যেই হচ্ছে সুদ কাঠামো ব্যবস্থায় আমার লভ্যাংশটা মূলধনের সাথে যোগ হয়ে মূলধনটা আপডেট হবে, সেটা চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু সরলে কিন্তু সেটা হয় না। তো 100%, আপনি যদি 10% পার্সেন্টেজ দিয়ে আপনাকে কি শেখালাম, পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 1/100। তাহলে 10%, একে আপনি লিখতে পারেন 10 গুণন 1/100, পার্সেন্টেজ উঠাই দিয়ে কাটাকাটি করলে কি হচ্ছে 10/1 10/1, তার মানে 100 টাকাতে আসলে 10/1 মানে 10 টাকা। তাহলে 100 টাকাতে হচ্ছে আপনাকে লাভ দিবে কত, 10 টাকা লাভ দিবে। এখানে বলছে কত টাকা, 2000 টাকা। তো 2000-এ কয়টা 100 আছে, 20টা 100 আছে। 100 টাকায় কত দিবে, 100 টাকায় দিবে হচ্ছে 10 টাকা। তাহলে 20 গুণন 100, 200 টাকা। চোখ দিয়ে দেখবেন, এগুলো আনসার করে ফেলবেন, আমি তো আপনাকে করে দিলাম, কিন্তু আপনি এখানে থেকেই দেখতেছেন যে 100 টাকায় 10 টাকা। তাহলে 2000 টাকা মানে 20টা 100 আছে, তার মানে 20 গুণন 10, এইটা হচ্ছে প্রতি বছরে, এক বছরে 200 টাকা। তো এখানে যদি এক বছরের জায়গাতে 5 বছর দেওয়া থাকতো তাহলে 5 দুগুণে 2, 1000 টাকা, 5 দুগুণে 10, 1000 টাকা হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারতেছেন? তাহলে 200 টাকা হচ্ছে আমার আনসার। তো এইটা হচ্ছে, এই যে আমি সবসময় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে, মানে ম্যাথগুলো উপভোগ করা। পাটিগণিতে সব ম্যাথ আপনি উপভোগ করতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে না এগুলো ভালো লাগে না, আমার ব্রেনে আসতেই চায় না, তখন আর কি আর করা, তখন আপনাকে তো আপনার কিছু নাই, আপনার হচ্ছে সূত্র থাকতে হবে, কিছু নাই আপনার। তাহলে আপনি তখন কি করবেন, আপনি তখন সূত্র দিয়ে করতে হবে। I = PN, আর P হচ্ছে আমার কত টাকা, 2000 টাকা, N হচ্ছে কত বছর, 1 বছর, আর হচ্ছে 10%, তার মানে 10/100। তাহলে এই 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কাটেন, তাহলে 20 গুণন 10, 200। এইভাবে তখন আপনার বের করতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে? এবারে দেখেন বলছে কি, আপনার এগুলোর যদি আপনার সেন্স দিয়ে চিন্তা করেন তাহলে খুব দ্রুত বের হয়ে যাবে। কিসের সূত্র বলতেছে, 50 টাকায় ক্রয় করে আপনি একটা জিনিস, আপনি বাজারে গিয়েছেন 50 টাকা দিয়ে ক্রয় করলেন, এরপরে 56 টাকা দিয়ে বিক্রি করছেন। আপনি তো জানেন ভাই আপনার 6 টাকা লাভ হয়েছে। আপনার কয় টাকা, আপনার 6 টাকা লাভ হয়েছে। তাহলে 50 টাকাতে লাভ হয় হচ্ছে আপনার কত, 50 টাকাতে লাভ হচ্ছে 6 টাকা। এখন বলতেছে এতে শতকরা, শতকরা মানে আপনি জানেন 100 টাকা হচ্ছে শতকরা। তাহলে 50-কে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে 100 হয়। তাহলে লাভকেও 2 দিয়ে গুণ করলে 50 টাকায় 6, আরো 50 টাকা, আরো 6 টাকা, তার মানে 12 টাকা হচ্ছে আপনার লাভ। ঠিক আছে, তার মানে 12% একবারে কি এমনিই বের হয়ে যাচ্ছে। আর না হলে তখন কিভাবে করতে হয়, না হলে ওই যে 50 টাকাতে লাভ 6 টাকা, সুতরাং 1 টাকাতে লাভ 6/50 টাকা, সুতরাং 100 টাকাতে লাভ ওই 6/50 গুণন হচ্ছে 100। তখন এইভাবে করতে হয়। তখন এইভাবে করলে আমার কত হচ্ছে, এই যে 6 দুগুণে 12। ঠিক আছে, আবার তখন কিভাবে করবেন, তখন আবার দেখবেন যে বিভিন্ন জায়গাতে সকল বইগুলাতে দেওয়া আছে শতকরা লাভ বা ক্ষতি ইকুয়াল হচ্ছে আমাদের উপরে থাকে লাভ বা ক্ষতি। আপনারা এগুলো মুখস্থ করতে গিয়ে ম্যাথগুলাকে কঠিন করে ফেলেন। আর নিচে হচ্ছে আমার মূলধন গুণন হচ্ছে 100%।
তো এই জিনিসটাই দেখেন, তাহলে লাভ হয়েছে কত টাকা? 6 টাকা। মূলধন হচ্ছে 50 গুণন 100% দিয়ে আপনারা করেন, আপনারা খুব দ্রুত করতে পারবেন। কিন্তু এই যে এগুলা করতে মুখস্থ করতে করতে আপনার কাছে এক পাজা সূত্র হয়ে যায়, তখন আপনি সূত্র যান ভুলে। কিন্তু প্রথম যে ব্যাপারটা আছে এটা তো আপনি চোখ দিয়ে দেখেই করতে পারবেন। 50 টাকাতে 6 টাকা লাভ ভাই, আরো 50 টাকাতে আরো 6 টাকা লাভ, তার আমার কত? 12 টাকা লাভ। 100 টাকা মানে পার্সেন্টেজ মানে 100-তে, তাহলে 12%। তখন কি হবে? 12%। এবার দেখেন এই প্রশ্নটা দেখেন, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ভাই ক্রয় মূল্য মানে কেনা দাম, বিক্রয় মূল্য মানে বিক্রি করা দাম। তো ক্রয় মূল্য কেনা দাম বিক্রয় মূল্যের চাইতে দ্বিগুণ। ভাই আমি তো এইভাবে যদি বিক্রি করি তাহলে তো প্রচুর লস হবে। কনসেপ্টটা একদম বাস্তবের সাথে চিন্তা করেন। আমার কেনা দাম বিক্রি করা দামের চাইতে দ্বিগুণ। দ্বিগুণ হওয়া লাগবে না, যদি কেনা দামটা বেশি হয় তাহলে তো লস হচ্ছে। তাহলে এখানে বড় কে? বড় হচ্ছে এই যে এই জায়গাতেও আপনারা অনেকের মধ্যে কনফিউজ, মানে আসতেই চান না। ভাই আপনার নিজের লাইফে চিন্তা করেন, কেনা দাম, আমি একটা জিনিস কিনেছি যে দাম দিয়ে বিক্রি করেছি, তা কেনার দামটা বেশি, ঠিক আছে? তাহলে বড় কে? ক্রয় মূল্য। ছোট কে? বিক্রয় মূল্য। তাহলে ছোটটাকে এক্স ধরেন আর ক্রয় মূল্যকে 2x ধরেন। এখন কি লাভ হয়েছে? লাভের চিন্তা কি মাথায় আসবে? অবশ্যই না। কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি কি হয়েছে? ভাই আমি কিনছিলাম 2x দিয়ে, বিক্রি করছি x দিয়ে, তাহলে x টাকা আমার ক্ষতি। তাহলে ওই যে আমার কি, আমার ইনভেস্টমেন্ট কত? ক্রয় মূল্য হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 2x টাকায় আমার ক্ষতি হচ্ছে x টাকা, 1 টাকায় ক্ষতি x/2x, আর হচ্ছে 100 টাকায় তাহলে ক্ষতি হবে কত? x/2x গুণন 100। তো কাটাকাটি করলে কত? 50% আমার লস, ক্ষতি হচ্ছে 50%। আর যদি যাদের মাথায় একটু শার্প আছে, যেটা আমি সবসময় বলি যে লাভ বা ক্ষতির এই সূত্রে যদি ইউজ করেন, তখন হচ্ছে কি খুব দ্রুত তখন আপনার করতে পারবেন। তাহলে লস হচ্ছে আমার কত? x, মূলধন হচ্ছে আমার কত? 2x গুণন 100%। এই জিনিসটা তখন চলে আসছে। বাট আপনি যদি এগুলা লাইফের মানে চিন্তা করেন, ম্যাথের মধ্যে ম্যাথটিক যদি আপনি ফিল করতে পারেন, খুব দ্রুত করতে পারবেন। কারণ এগুলো তো আপনি লেখা লাগতেছে না, আপনি তো লিখবেন না ভাই যে 2x এ ক্ষতি এত। পরীক্ষার হলে আপনার বড় জোর 2x, x 1 x/2x 100 x/2x গুণন 100। তো এটা লিখতে কি আপনার সময় তো খুব কম হলেও 40 সেকেন্ড সময় পাবেন। তো এটা লিখতে খুব জোর আপনার 15 সেকেন্ড সময় লাগবে। ক্যালকুলেশন করলেন, বৃত্ত পূরণ করলেন, 40 সেকেন্ডের মধ্যে আপনি ফিল আপ করতে পারবেন। ওকে, এবারে আসেন, বলছে বিন্দু কয় মাত্রিক? প্রশ্ন বুঝতে পারতেছেন? প্রথম ক্লাস, প্রশ্নগুলা থাকবে মিক্স করা, আপনার পুরা বই। তার মানে এই ক্লাসগুলা, একটা ম্যাথ ক্লাস করা মানে পুরা বইটা একবার আপনি রিভাইজ দেওয়া। কারণ এই যে আজকের 35টা ক্লাস, 35টা প্রশ্নের মধ্যে পুরা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন আছে। অনুরূপভাবে প্রতিটা ম্যাথ ক্লাসে আমরা যে 1000 প্রশ্ন, এগুলো কিন্তু শাফল করা, মিক্স আপ করা, এটা মাথায় রাখবেন। এবং যাদের প্রস্তুতি একদমই নাই, যারা বেসিকও জানেন না, তারাও যদি এই ক্লাসগুলো কন্টিনিউ করেন, অনেক কিছু শিখতে পারবেন। শুধুমাত্র যেটা জানেন না ওইটা খাতায় লিখে রাখবেন, আর আপনার শেখার আগ্রহ আপনি নিজের থাকতে হবে। ভাই আমি যতই বলি সম্ভব না যদি আপনার আগ্রহ না থাকে। না হলে আজকের ক্লাসে এতজন স্টুডেন্ট ক্লাস করতেছেন, এত ভাই বোন ক্লাস করতেছেন, এটা দেখবো যে কিছুদিন পরে কমে গেছে। তো চলুন, বিন্দু কয় মাত্রিক? মাত্রা মানে কি? 3টা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই 3টার মধ্যে যদি একটা থাকে এক মাত্রিক, 2টা থাকলে 2 মাত্রিক, 3টা থাকলে 3 মাত্রিক। তো বিন্দু তো ভাই একটা ফোঁটা, ওর দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, এজন্য বিন্দু 0 মাত্রিক। এবার আসেন চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3। যখনই অনুপাত দেওয়া থাকবে সাথে ক বা খ বা এক্স বা ওয়াই এগুলা ধরে নিবেন। তার মানে আমি যদি দেখেন তো 1 এর সাথে x গুণ করলে x হয়, 2 এর সাথে x গুণ করলে 2x হয়, 2 এর সাথে x গুণ করলে 2x হয়, 3 এর সাথে x গুণ করলে 3x হয়। তার মানে একটা কোণ x, আরেকটা কোণ x 2x, আরেকটা কোণ 2x, আরেকটা কোণ 3x। বুঝতে পারতেছেন? আচ্ছা, হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? বৃহত্তম কে? সবচাইতে বড় কে? দেখতেই পাচ্ছেন 3x এর সবচাইতে বড়। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে বের করব? আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত?
4 সমকোণ, যারা জানেন না মুখস্থ করে নেন। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তাহলে আমাদের এখানে কি হবে বলেন, এখানে কি হবে? তাহলে 4 × 90, 4 × 90 ইংরেজি লিখতেছি, তাহলে 360 ডিগ্রি। এখন এই যে 4টা কোণকে আমরা x দিয়ে কোণ বানাই নিলাম, অনুপাত থেকে কোণ বানাই নিলাম, তার মানে x × 2x, 3x × 2x, 5x × 3x, তার মানে 8x, তার মানে 8x ইকুয়াল হচ্ছে 360। তাহলে x ইকুয়াল কত? 360 ডিভাইডেড বাই 8। আমরা 4 দিয়ে কাটি 2, 4 নং 36, 90, তাহলে কাটলে 45, তার মানে x এর ভ্যালু 45। এখন বলতেছে বড় কোণটা, তাহলে বড় কোণটা 3x, তার মানে 3 × 45, তাহলে 45 × 90 আর হচ্ছে আমার 45, তার মানে 135, 135। বুঝতেই পারতেছেন। সামনে একটা সূত্র শেখাবো, ওই ধরনের প্রশ্ন আসবে, তখন এই যে এখন আপনার মাথায় থাকতে পারে যে আমি 4 সমকোণ এটাও তো মুখস্থ রাখবো কেমনে, আমি চতুর্ভুজের 4 সমকোণ, পঞ্চভুজের আবার কত, ষষ্ঠভুজের আবার কত, ত্রিভুজের যেমন 2 সমকোণ, এগুলো কিভাবে মুখস্থ রাখবো? তো একটা আমাদের খুব সহজ একটা সূত্র আজকে ক্লাসেই আপনাদেরকে শিখিয়ে দিব, ওইটা মাথায় রাখবেন। এবার এটা দেখেন, লসাগু করতে বলতেছে, মনে আছে লসাগু? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে গুণফলগুলার মধ্যে সবচাইতে ছোটটা। গুণফলগুলো আমরা ওকে যদি বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করি, যে গুণফলগুলো পাবো তাদের মধ্যে ছোটটা। সাধারণ আমাদের যে গুণিতক সর্বনিম্ন সবচাইতে ছোট, সেটা হচ্ছে আমার। এটা বের করার প্রসেস খুব ছোটবেলায় শিখেছি আমরা, তো অনেকেই ভুলে গিয়েছেন, আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমি প্রথমে 2 দিয়ে ভাগ করতে যাব, তারপরে 3 দিয়ে ভাগ করতে যাব, 2 দিয়ে ভাগ করব যতক্ষণ চলতে থাকবে, তারপরে 3 দিয়ে ভাগ করব, তারপরে 4 দিয়ে, 2 দিয়ে, তারপরে 5 দিয়ে করব, 7 দিয়ে করব, এভাবে কতক্ষণ, কয়বার, যে কোনো 2টাকেও যদি ভাগ করা যায় আমরা ভাগ করব। যেমন আমি প্রথমে 2 দিয়ে ভাগ করতে যাচ্ছি, 21কে ভাগ করা যায় না, 21ই লিখবো। 28কে যদি 2 দিয়ে ভাগ করি 14 দুগুণে 28, 84কে যদি 2 দিয়ে ভাগ করি 42, 56কে 2 দিয়ে ভাগ করলে 28 দুগুণে 56। আবার 2 দিয়ে যাবো কিনা, যাচ্ছে, কারণ কেন, কারণ 14কেও 2 দিয়ে ভাগ করা যায় 7, 42কে 2 দিয়ে ভাগ করা যায়, 28কে 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে 14 দুগুণে 28। এবার কি 2 দিয়ে আবার 2 দিয়ে ভাগ করব না, কারণ 2 দিয়ে মাত্র একটাকে ভাগ করা যায়। যদি দুইটাতে অন্তত 2টাকে ভাগ করা যায় তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতাম। আবার মাথায় রাখেন, তাহলে 2 দিয়ে যেহেতু মাত্র 14কে ভাগ করা যায়, এখন আমরা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করে দেখি। 3 দিয়ে 21কে যায়, এখানে 21কে যায়, তাহলে 2টাকে যেহেতু যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 7কে ভাগ যায় না, আবার 21কে ভাগ করলে 3 7 21, আর 14কেও 3 দিয়ে ভাগ করা যায় না। এবার আমরা কত দিয়ে ভাগ করব? এবার 3 দিয়ে তো আর যাচ্ছে না, তাহলে 5 দিয়ে দেখবো, 5 দিয়ে তো যাচ্ছে না, তখন আমি 7 দিয়ে দেখবো। তাহলে 7 দিয়ে করলে 7 1 1 1, 7 দুগুণে 14। এবার তো আর কাউকেই, মাত্র 2ই আছে, সো 2 দিয়ে আর ভাগ দেওয়ার দরকার নাই। এবার এই যে বাম দিকের যে যতগুলো আমাদের আছে প্রান্তীয় যে মানগুলা, সবগুলা হচ্ছে বাইরের গুলাকে আমার গুণ করতে হবে, তাহলেই আমি লসাগু পাবো। তাহলে লসাগু আমার কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 দুগুণে 4, 2 গুণন 2 গুণন 3টা 2 আছে, আর 3 গুণন 7, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হচ্ছে 3 8 24, 7 24, 7 4 7 28, হাতে 2, 7 দুগুণে 14, 16, 168। ঘ নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, এখন এইটা অপশন চেক করে, আমরা অপশন চেক করে যে প্রত্যেকটা দিয়ে যেটাকে যদি ভাগ যায় সেটা হচ্ছে লসাগু, কিন্তু ওটার চাইতে আপনি এটা দ্রুত করতে পারবেন। ঠিক আছে, এবারে আসেন, আরো প্রসেস আছে, তবে আমি বলবো যে আগে বেসিকটা শিখে নেন। দেখেন অনুপাতের একক কি? অনুপাত হচ্ছে 2টা রাশির অনুপাতে আমরা সাধারণত দিই, যে ধরেন আমরা প্রথম রাশি দিব, দিয়ে দ্বিতীয় রাশি দিব, দিয়ে হচ্ছে অনুপাত। যখন আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি দিব, একই টাইপের রাশিগুলোর অনুপাত আমরা ম্যাথমেটিক্সে ব্যবহার করি, বা আমরা যখনই হচ্ছে করতে যাই একই টাইপের ম্যাথে, অন্তত আমরা পদার্থবিজ্ঞান বা রসায়নে আমরা আলাদা টাইপের হচ্ছে অনুপাত বের করি, তখন সেটা আর বা নতুন একটা কি, সেটাকে নতুন একটা হচ্ছে আমরা কি নামে সংজ্ঞায়িত করে নতুন একটা নাম দিয়ে দেই। কিন্তু যখন অনুপাত আসতেছে, সেম জাতীয় রাশির অনুপাতের কোনো একক নাই, কারণ ধরেন উপরে একটা একক আছে, উপরের একটা সেম একক আছে, ধরেন আমরা উপরে কেজি, নিচেও কেজি, একক একই জাতীয় একক, কেটে যে কোনো একক থাকবে না। সো মাথায় নেন, অনুপাতের কোনো একক নেই, অনুপাতের কোনো একক নেই। এবার বলতেছে এই প্রশ্নটা কিসের, দেখেন 18তম
বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। সহকারী শিক্ষক নিয়োগ এইটার সার্কুলার যেহেতু দ্রুত হয়, তাহলে এটাতে আপনারা বেশি একটু মনোযোগ দিতে পারেন। সেটা হচ্ছে যে এই তিনটা সংখ্যা আছে, এদের গাণিতিক গড়, এখানে তিনটা সংখ্যা আছে কিন্তু একটাকে এক্স দ্বারা প্রকাশ করেছে, গাণিতিক গড়ের সমান। তিনটা এই পাশেও তিনটা, ওই পাশেও তিনটা। তাহলে গড় মানে কি? গড় মানে সমষ্টি। তাহলে 6, 8, 10 কয়টার সমষ্টি? তিনটা সংখ্যা। তাহলে যে কয়টা সেই কয়টা দিয়ে ভাগ, তাহলে এই তিনটার গড়। আর এখানে গড় হচ্ছে 7 + 9 + x, ভাগ হচ্ছে এখানেও কয়টা? 1, 2, 3টা, তাহলে 3 দিয়ে ভাগ। বলতেছে এরা সমান, তাহলে সমান করে দিলেন। আপনি পরীক্ষার হলে আছেন, দেখেন সমান করে দিলেন। এখন দেখেন সমানের উপরে বাম পাশেও যে উপরে আছে, ডান পাশেও উপর আর উপরে কাটাকাটি করতে পারবেন, নিচে আর নিচে কাটাকাটি করতে পারবেন, কিন্তু এই যোগ বিয়োগ গুণ আছে এখানে, আর এখান থেকে কাটাকাটি করতে পারবেন না। এই পুরা সামষ্টিক আকারে কাটতে পারবেন, যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে, বুঝতে সহজ হবে। উপরে আছে x² yb, আর নিচে হচ্ছে আপনার আছে হচ্ছে ab², আর এই পাশে আছে হচ্ছে আমার x² y², আর নিচে হচ্ছে a²b। ব্যাপারটা বুঝছেন? এখন আপনি কাটাকাটি ভাবে করতে পারবেন। এখানে একটা স্কয়ার আছে, ওই পাশে একটা স্কয়ার আছে, কেটে দিতে পারবেন, কারণ ভিতরে কিন্তু যোগ নাই। ভিতরে যদি যোগ থাকতো তাহলে কিন্তু এই কাটাকাটি করতে পারবে না। আবার বলতেছি, ভিতরে যদি এখানে কোনো যোগ থাকতো, এখানে বিয়োগ থাকতো, তখন কাটাকাটি করতে পারবে না। যখন গুণ আকারে আছে, তার মানে এই জিনিসটা একটা সংখ্যা, ঠিক আছে, একটা আমাদের কি সংখ্যা, তখন আপনি কাটতে পারবেন। সবগুলা গুণ আকারে আছে, তখন x² কেটে দিলেন। এখানে দুইটা y আছে, y² মানে কি y গুণন y, এখানে একটা y আছে। সো এই y দিয়ে যদি এখানকার কাটেন, তাহলে দুইটা y থেকে একটা y কেটে যাবে, একটা y থাকতেছে। আবার এখানে দেখেন b আছে, এখানে b² মানে দুইটা b আছে, তাহলে এই b দ্বারা এখানকার কাটলে এখানে একটা অবশিষ্ট b থাকতেছে। আবার এখানে একটা a, এই পাশে a² মানে কয়টা a² মানে a গুণন a², দুইটা a আছে। সো এই a দ্বারা এই পাশের নিচে আপনি কাটলে এটা a থাকতেছে। তার মানে এই কাটাকাটি করলে কি থাকতেছে? এখানে দেখেন শুধুমাত্র আছে b, আর এখানে আছে কি b, এই পাশে y a। এবার দেখেন উপর আর নিচে b আর b কাটতে পারবেন, তাহলে এটা এই পাশে চলে আসলে হচ্ছে a = y। ব্যাপারটা বুঝিয়েন? তার মানে কাটাকাটি কিভাবে করা যায়? সমান আকারে আছে, উপর আর উপরে কাটতে পারবেন, নিচে আর নিচে কাটতে পারবেন, আর এক সাইডের উপরে নিচে কাটতে পারবেন, এক সাইডের আবার উপরে নিচে কাটতে পারবেন। কিন্তু এই সাইডের নিচে থেকে এই সাইডের উপরে কাটতে পারবেন না, এই সাইডের নিচে থেকে এই সাইডের উপরে কাটতে পারবেন না। এটা কিন্তু ভালো করে নোট করে নেন। তাহলে এই পাশেও নিচে 3 আছে, এই পাশেও নিচে 3 আছে, উড়াই দেন। এখানে যোগ আকারে আছে, এখানে যোগ আকারে আছে, উপরে কিন্তু হাত দিতে পারবেন না। বারবার বলছি কিন্তু যোগ আকারে আছে, হাত দিতে পারবেন না, হাত কিন্তু কাটতে যাবে, হাত দিতে পারবেন না। কিন্তু নিচে কোনো যোগ আকারে নাই, তার মানে একটা সংখ্যা নিচে কাটতে পারবেন। এখানে যদি 6 থাকতো, তাহলে এই 3 দিয়ে 6কে কেটে 2 লিখতে পারতেন। বুঝিয়েন? কিন্তু নোট দিয়ে নেন খাতায়, না হলে কিন্তু ভুলে যাবেন। সো এই 3 আর এই 3 কেটে গেল, থাকতেছে কত? এই পাশে তাহলে 6, 8, 8, 6, 14 আর 10, এই পাশে থাকলো 24, 7 আর 9, তাহলে 16 + x। এবার দেখেন সমানের আমরা যদি যোগ বিয়োগ থাকে, সমানের এক সাইড থেকে আরেক সাইড নিয়ে যাই, তাহলে যোগ বিয়োগ হয়ে যায়, বিয়োগ যোগ হয়ে যায়। সো এই 16কে যদি আপনি এই পাশে নিয়ে আসেন, 16 এই পাশে যোগ আছে, সমানের এই পাশে আসলে 16টা বিয়োগ হয়ে যাবে। সো -16, যোগটা এই পাশে আসলে -16 = x। 24 থেকে 16 বিয়োগ করলে x থাকে, x এর ভ্যালু হচ্ছে 8। গ নাম্বার হচ্ছে আনসার। একটু বিস্তারিত বোঝাচ্ছি, দেখেন, যেটা আমি মনে করছি যে এটা অন্তত প্রয়োজন। এটা প্রয়োজন না, 45তম বিসিএস এ আসছে কাগজের প্রতি পাতা, এগুলা কনফিউশন তৈরি করার জন্য যা দেয়, আবার 50% স্টুডেন্ট আবার ভুল করে আসে। মানে সহজ জিনিস দেখলে ওর আবার ভয় বেশি হয়। এই জন্যই ক্লাসে সতর্ক করছি যে কাগজের প্রতি পাতার পৃষ্ঠার মধ্যে কিন্তু আবার একটা পার্থক্য আছে, এক পাতা = 2টা পৃষ্ঠা, কিন্তু ঠিক আছে। সো এই যে একটা পেজ পাতার যে বাংলা, আবার এটাও আবার কনফিউজ করে, ঠিক আছে। তো দেখেন বলতেছে এখানেও পাতা আছে, এখানেও পাতা আছে। এক পাতার দাম যদি 21 পয়সা হয়, 4 পাতার দাম কত? তাহলে 4 × 21 বেশি হবে, গুণ হবে। তাহলে আমার 4 × 1 = 4, 84 টাকা।
এগুলো হচ্ছে কনফিউশনের কথা না, এখানে বলতেছে। এবারে দেখেন এই যে এই জাতীয় প্রশ্ন কয় জায়গাতে আসছে, আরো কিন্তু জায়গাতে এগুলো আসছে, কিন্তু প্রশ্নটা দেখেন, প্রশ্নটার 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 জায়গাতে আপনি একটু দেখেন, একটু চিন্তা করেন। সেটা হচ্ছে যে কি, ক্লাস করছেন সবাই, ক্লাস করছেন, আমি কিন্তু কখনোই বলি নাই যে ক্লাসগুলো শেয়ার করেন, কিন্তু এখন একটু বলছি যে আপনার নিজ দায়িত্বে, যেহেতু প্রথম ক্লাস, অন্য ক্লাসে বলবো না এইভাবে, প্রথম ক্লাস ফ্রিতে এত এই আয়োজন, আপনারা ক্লাসগুলা শেয়ার করবেন, ঠিক আছে? ক্লাসগুলো শেয়ার করে দিবেন। এবারে দেখেন, 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? এই চিন্তাগুলো সব সময় ম্যাথকে ফিল করেন। আমি যেটা বলছি, যে ম্যাথগুলো ফিল করা যাবে এগুলো কেন বাদ দিবেন ভাই? আপনারা ধরেন গরু আর ছাগল, ছাগল কি করতেছেন? বিনিময় করতেছেন, দিয়ে বলতেছেন ভাই 15টা ছাগল আমি তোমাকে দিব, তুমি আমাকে 3টা গরু দিবা। তো এই ক্যালকুলেশন আমরা যারা চাকরির প্রত্যাশী, চাকরির পরীক্ষায় আমরা বসবো, সবাই আমরা জানি যে যদি কাউকে বলি ভাই তোমাকে আমি 2টা সাগর কলা দিব, তুমি আমাকে 1টা সবরি কলা দিবা, তার মানে আমরা বুঝতেছি সফরি কলাটা পাওয়ারফুল, একটু দামি। 1টা সফরি কলা ইকুয়াল 2টা হচ্ছে কি সাগর কলা। তাহলে আমরা বলতেছি 3টা ছাগল, 3টা গরু, 15টা ছাগল। তার মানে এই যে 3, আবার ছোটটা দিয়ে যে বড়টাকে যদি আপনি ভাগ করে দেন, তাহলে যে আপনার 5 আসতেছে, তার মানে 5টা ছাগল ইকুয়াল 1টা গরু। এখন বলতেছে 20টা ছাগল কত, তাহলে 20টা ছাগল ইকুয়াল কত, 5 দিয়ে ভাগ করে 4টা গরু, ঠিক আছে? তো এগুলো তো ম্যাথে আপনি করতেই পারতেছেন, কিন্তু আমি চাচ্ছি আপনি এগুলা ব্রেন দিয়ে চিন্তা করে, ও আচ্ছা একদম ইজি জিনিস, খাতাতে যাবেনই না, খুব ফাস্টলি করতে পারবেন, কারণ এই সময়গুলা বাঁচাইলে অন্য তুলনামূলক কঠিন গুলাতে আপনি সময় বেশি দিতে পারবেন। এবারে আসেন, একটি চৌবাচ্চার 2টি নল, চৌবাচ্চার যদি 2টি নল থাকে, 3টা নলের দিয়ে যে দিন আসবে সেই দিনের বলবো। 2টি যদি নল থাকে, আমরা ধরলাম 2টি নল, একটা এ আর বি, তাহলে সূত্র হচ্ছে একসাথে যদি চালু করে দেন এ আর বি, সূত্র হচ্ছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে প্রথম নল হচ্ছে আমার 4 মিনিট, দ্বিতীয় নল হচ্ছে 12 মিনিট, তাহলে উপরে গুণ আর নিচে হচ্ছে যোগ, তাহলে 4 যোগ 12, এইটা 4 হচ্ছে এর মান, বি এর মান হচ্ছে 12, ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আনসার। 4 আর 12 হচ্ছে 16, 4 গুণন 12, 4 4 16, 4 দিয়ে কাটলে 3, তাহলে 3 হচ্ছে আনসার যদি 2টি নল হয়। 3টি নলের সূত্র আমি এখন লিখছি না, কারণ বার্ডেন হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা খাতায় এটা লিখে ফেলেন যাদের এটা জানা নাই, যদি 2টি নল থাকে। না হলে কিন্তু নল আর হচ্ছে চৌবাচ্চার এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের অনেক জটিল মনে হয়। সূত্র কিভাবে আসছে এটা আমি বেসিক ক্লাসে বোঝাবো। ওকে, সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজের যেটা বলেছিলাম, যেটা একটু আগে বলেছিলাম, যে আমার তো আপনি বলতেছেন যে ভাই চতুর্ভুজেরটা একটু আগে বললেন, চতুর্ভুজেরটা 4 সমকোণ, তারপরে ত্রিভুজ হলে ভিতরের কোণগুলার 2 সমকোণ। এখন তো প্রশ্নে আমার বলছে ষড়ভুজের কথা, মানে ষড়ভুজ মানে 6 বাহু, তো মাথা নষ্ট হয়ে যাবে। তো এই 4 বাহুর জন্য 4 সমকোণ, 3 বাহুর জন্য 2 সমকোণ, 6 বাহুর জন্য কত হবে? তো এইটা মাথায় রাখবেন, বাহু যদি n বাহু হয় তাহলে অন্তঃস্থ কোণের সমষ্টি, কয়টা বাহু আছে? n সংখ্যক বাহু, 2 বিয়োগ করে দিবেন, n-2 গুণন হচ্ছে 180 ডিগ্রি। সমষ্টি, এটা কিন্তু সমষ্টি। তাহলে কি এই যে n বাহু বিশিষ্ট সমষ্টি হচ্ছে n থেকে 2টা বিয়োগ করে দিবেন অন্তঃস্থ। এখন 2 যে বিয়োগ করে দিলেন, প্রশ্ন হতে পারে 2 কই গেছে? সুন্দর করে মনে রাখেন, 2টা বহিস্থর মধ্যে গেছে। বহিস্থ কোণের সমষ্টি, এই যে 2 বিয়োগ করে দিচ্ছেন না, এই 2 গুণন 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি। আজীবন যত বাহু বিশিষ্টই হোক, যদি বলে চতুর্ভুজের বহিস্থ যে কোণগুলো আছে, নোট ডাউন করে রাখেন, চতুর্ভুজের বহিস্থ যে কোণগুলো আছে সেইগুলার, মানে বহিস্থ কোণ হলে একটা ইয়েতে ধরেন এইটা এইদিকে দিয়েছেন, এটা এইদিকে দিয়েছেন, এটা এইদিকে দিয়েছেন, এটা এইদিকে দিয়েছেন, তাহলে বহিস্থ যে কোণগুলো আছে সেইগুলো আমাদের কত হবে?
চতুর্ভুজের হবে 360 ডিগ্রি, ত্রিভুজের বহিস্থ যে কোণগুলা রয়েছে সেইগুলো কত ডিগ্রি হবে 360 ডিগ্রি, পঞ্চভুজের বহিস্থ যে কোণগুলা রয়েছে সেইগুলার আমাদের কত ডিগ্রি হবে, বহিস্থ যে কোণগুলা রয়েছে সেগুলার সমষ্টি যোগফল কত ডিগ্রি হবে 360 ডিগ্রি। যদি একটা বাহু হয় 20 বাহু বিশিষ্ট, তাদের বহিস্থ কোণের সমষ্টি কত হবে 360 ডিগ্রি। এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, মুখস্থ করে রাখেন, নোট ডাউন করে রাখেন। মুখস্থ থাকবে না, আমি জানি মুখস্থ থাকবে না, খাতায় লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, পরবর্তীতে এই নোট খাতাতে ইউজ করবেন। অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে n থেকে বাহুর সংখ্যা যত তার থেকে 2টা বিয়োগ করে দিবেন, ওই 2 কোথায় গিয়েছে বহিস্থ কোণের সমষ্টিতে গিয়েছে। ঠিক আছে, এখন বলতেছে সুষম ষড়ভুজ, তার মানে সুষম হইলে প্রত্যেকটা কোণের মানও বাহুও সমান, বাহুর বিপরীত কোণগুলাও সমান। দিয়ে বলতেছে অন্তস্থ কোণের পরিমাণ কত হবে, অন্তস্থ ভিতরের কোণের পরিমাণ কত হবে, তাহলে কোণগুলা সমষ্টি হবে এত, কোণগুলার সমষ্টি হবে যেহেতু ষড়ভুজ, তাহলে 6 থেকে 2 বিয়োগ গুণন হচ্ছে 180 ডিগ্রি। এইটা হচ্ছে ভেতরের কোণগুলো সমষ্টি। কয়টা কোণ আছে ভেতরে 6টা কোণ আছে, তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করে দেই তাহলে কি হবে প্রত্যেকটা কোণের পরিমাণ বের হবে। তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করি 318 30, আর 6 থেকে 2 বিয়োগ করলে আমার কত, 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকতেছে 4 গুণন 30, তাহলে 120 ডিগ্রি করে হবে। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে 120 ডিগ্রি। মনে করতেছি একটু বিস্তারিত বললাম, সবাই নোট ডাউন করে রাখেন। এবার আসেন এই যে গুণ করাগুলা, মানে দশমিক থাকাগুলা হচ্ছে আপনি গুণ করবেন, দশমিক থাকাগুলো আপনি গুণ করবেন। তো গুণ কিভাবে করবেন, দশমিককে আগে চিন্তা করবে না, দশমিক ছাড়া গুণ করবেন। এখানে আসছে দশমিক ছাড়া হলে 5 গুণন 5 কত হয় 25, তাহলে আমাদের গুণফল 25। এবার দেখেন দশমিকের পরে মোট কয় ঘর আছে, এখানে 1 ঘর আছে, এখানে কয় ঘর আছে 1 2 3 4, তাহলে এখানে 4 ঘর, এখানে 1 ঘর, মোট 2টা যোগ করে দিবেন, তাহলে দশমিকের পর কয় ঘর থাকবে 5 ঘর, এখানে আছে কয়টা 2 ঘর, তাহলে আরো আগে 3টা যদি আমি শূন্য দিয়ে দেই, কারণ কোন একটা সংখ্যার সামনে শূন্য বসালে মান চেঞ্জ হয় না, সো 3টা শূন্য দিয়ে দশমিক দিলাম, দশমিকের পর কয় ঘর হয়ে গেল 5 ঘর, এটা হবে আনসার। তাহলে নিয়ম কি, নিয়ম হচ্ছে দশমিক ছাড়া যে সংখ্যাটা থাকবে, দশমিক বাদ দিয়ে দিলে যেটা হয় সংখ্যা সেটাকে গুণ করে দিব। তাহলে দশমিক ছাড়া এখানে 5, এখানে 5 5 25। এবার দশমিকের পরে এখানে আছে 1 ঘর, এখানে আছে 4 ঘর, 2টা যোগ করে দিব, তাহলে দশমিকের মোট 5 ঘর হবে। সামনে শূন্য দিয়ে ঘর সংখ্যা মিলাইয়ে দশমিক বসাই দিব, তাহলে 3টা 0 2 5, খ নাম্বার হচ্ছে আনসার। এবার এইটা করেন, এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে এইটা করেন। এগুলা কিন্তু প্রাথমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 2টা যোগ আছে, এখানে গুণ আছে, তাহলে সরলে আগে গুণের কাজ হবে। তাহলে দেখেন 5 5 5 5, কয়টা 5, তাহলে 5 5 25, 5 25 125, 6 5 125 625, তাহলে 625 আমি লিখলাম। দিয়ে এখানে আমি দশমিকের পর কয় ঘর 3 ঘর, দশমিকের পর 1 ঘর, দশমিকের পর কয় ঘর 2 ঘর, দশমিকের পর কয় ঘর 3 ঘর, 3 2 5 1 6 3 9, তাহলে দশমিকের পরে 9 ঘর থাকবে, 3টা আছে, সামনে আরো কয়টা শূন্য, সামনে আরো 6টা শূন্য দিয়ে একটা দশমিক বসাই দিলাম। এখন এগুলোর সাথে এগুলো যোগ, তাহলে দশমিকের নিচে নিচে প্যারালালি আমরা লিখবো যোগ 0 5, তারপরে এখানে দশমিক 5, তাহলে দশমিক 5 যোগ করে দিলে দশমিকে যায় দশমিক বসলো, একদম ডানে থেকে 5 2 6 0 0 0 0, 5 আর 0 যোগ করলে 5 আর 5, তাহলে এটা হচ্ছে আনসার। 2টা 5 4টা 0 6 2 5, 2টা 5 4টা 0 6 2 5, খ নাম্বার হচ্ছে আনসার। এবার দেখেন 1 কিলোমিটার, এগুলা মুখস্থ করার জিনিস। 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, কিমি মানে কিলোমিটার, এটা তো জানেন, লিখলাম না পূর্ণ। 1 মাইল মানে অ্যাপ্রক্সিমেটলি 1609 মিটার। তাহলে 1 মাইল ইকুয়াল কত হচ্ছে, লিখে নেন 1.609 কিমি। আর উল্টায় দেন যদি, তাহলে 1 কিমি ইকুয়াল মাইলে যদি হয় তাহলে 1 দিয়ে 1.609 ভাগ হবে, তাহলে দেখবেন 0.62 সামথিং 125 এরকম কিছু, মানে 62 রাউন্ডিং করলে 62। তাহলে বলতেছে 1 কিলো ইকুয়াল কত মাইল, তাহলে 1 কিলো ইকুয়াল কত মাইল 0.62, ঘ নাম্বার আনসার। যারা এটা জানতেন না আজকের ক্লাসে অন্তত এতটুকু মুখস্থ করে নেন। মুখস্থ থাকবে না আমি জানি, লিখে নেন, মুখস্থ থাকবে না জানি, লিখে নেন, ঠিক আছে। এবারে আসেন কি বলতেছে, দ্বিবিভাজিত অনুপাতে দ্বিবিভাজিত যদি বলে তাহলে √,
করতে হবে, রুট ওভার দিতে হবে, ওই পক্ষকে রুট ওভার দিতে হবে। তার মানে বর্গমূল করতে হবে, বর্গমূল করতে হবে। কখন করতে হবে? যখন দ্বিবিভাজিত বলে। তার মানে 25:81 দ্বিবিভাজিত মানে তখন কি হবে? এখানেও আমার রুট ওভার হবে, এই পাশে হচ্ছে রুট ওভার হবে 81। 25কে করলে 5, 81 করলে 9, তাহলে 5/9 খ নাম্বার। ভালো করে মাথায় নেন যারা যারা জানতেন না। দ্বিবিভাজিত, দ্বিবিভাজিত মানে রুট ওভার করতে হবে, দ্বিবিভাজিত মানে রুট ওভার করতে হবে। 5/9 অনেকেই আবার কিন্তু পেরেছেন, অনেকেই পেরেছেন, অনেকেই পেরেছেন 5/9। এবার দেখেন কি বলতেছে, a স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই গুণফল দেওয়া আছে হোল স্কোয়ার। জীবনে তো বীজগণিতিক প্রথম সূত্রই হচ্ছে এই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এই সূত্রটা, তাই না? তাহলে সরাসরি সেটা দিয়েও কিন্তু আসে, সরাসরি সেটা দিয়েও। তো বেসিক ভুলে গেলে চলবে না। সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই জাস্ট বি স্কোয়ারকে একটু আগে নিয়ে আসলাম এক জায়গায় করলে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 8, 2 গুণন এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া হচ্ছে 7। তাহলে 8, 7 দুগুণে 14, তার মানে 22। ঠিক আছে, 22। গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। এবারে দেখেন এই যে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণকে অনেকে ভুলে গিয়েছেন। এইটা একটু দেখেন, মনে করার চেষ্টা করেন। m স্কোয়ার প্লাস 8m প্লাস 15। আমরা যেটা করব, লাস্টে যে সংখ্যা দেওয়া থাকবে, সবার শেষে যে সংখ্যাটা দেওয়া থাকবে, সেই সংখ্যাটাকে আমি গুণনীয়ক মানে সেই সংখ্যাটাকে ভাঙবো। কত কত গুণ করা যায় আমরা জানি। 15 1 কে 15, 3 5 এ 15, আর কি 15কে ভাঙা যায়? আর যায় না। এরপরে দেখব মাঝে যেটা রয়েছে, কারণ এটার চলক m, x বেশিরভাগ জায়গাতে x থাকবে। x স্কোয়ার প্লাস ধরেন 8x প্লাস 15 দেওয়া আছে। তো m থাকুক বা চলক যেটাই থাকুক সেটা ডাজন্ট ম্যাটার। এক ঘাতের সাথে দ্বিঘাত বিশিষ্ট এটা সমীকরণ। এক ঘাতের সাথে যেটা সহগটা আছে আমরা দেখব কোনটা যোগ করলে, যেমন 15 আর যদি 1 যোগ করি তাহলে তো 16 হয়। সো ভেতরে তার 16m নাই, ভেতরে আছে হচ্ছে আমার 3 যোগ 5 যোগ করলে 8 হয়, তার মানে 8m। সো তখন আমি এইটাকে লিখবো m স্কোয়ার, m স্কোয়ার। 8m কে ভেঙে লিখবো 3 আর 5, তার মানে 3m 5m প্লাস 15। তারপরে দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন নেওয়া যায় m। তাহলে m স্কোয়ার থেকে m কমন নিলে থাকতেছে m, 3m থেকে m কমন নিলে 3 থাকতেছে। এবার 5m আর হচ্ছে 15, এখান থেকে আবার কমন নেওয়ার চেষ্টা করব। এখানে m আছে কিন্তু এখানে নাই, সো m কমন যাবে না। এখানে 5 আছে 15, সো 5 কমন নেন। তাহলে এখানে থাকতেছে শুধু m, 3 5 এ 15, কারণ আমি 15কে লিখতে পারি 3 আর 5, তাহলে 5 যদি কমন নেই 3 থেকে যাচ্ছে। সো এখানে m প্লাস 3, এখানে m প্লাস 3, তাহলে m প্লাস 3 যদি আপনি কমন নেন তাহলে m আর 5 থাকতেছে, তাহলে m প্লাস 5। সো m প্লাস 3 m প্লাস 5। যারা একটু ভুলে গিয়েছেন আর একটু রিক্যাপ করেন বা এই সিস্টেমটা মাথায় নেন, আমি ডিটেলসে দেখালাম। এবার লসাগু কিন্তু দেখেছিলাম একটা সংখ্যার, এবার গসাগু বলতেছে কার? গসাগু বলতেছে বীজগাণিতিক হচ্ছে রাশির। লসাগু গসাগু বীজগাণিতিক রাশির যখন গসাগু, তার মানে কি গতে গরিষ্ঠ, গতে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড়, আমি এখানে দুইটা আছে, দুইটার থেকে আমি বাছাই করব। যদি 3টা থাকতো 3টা থেকে আমি বের করতাম, 5টা থাকলে 5টা রাশি থেকেই বের করতাম। তো এখানে কি বলতেছে, যখন গসাগু সবচাইতে বড় আমি কমন নিব, সর্বোচ্চ যেটা কমন নিতে পারবো সেটাই হচ্ছে গসাগু। দেখেন এখানে 6 আছে, এখানে 4 আছে। তো 6কে আমরা লিখতে পারি, 6কে লিখতে পারি 3 দুগুণে 6, 4কে লিখতে পারি 2 গুণন 2। সো এই 6 এর মধ্যেও 2 আছে, 4 এর মধ্যেও 2 আছে। সো আমি 2টা নিয়ে নিলাম, কমন নিয়ে নিলাম। এখান থেকেও 2 কমন নিতে পারতেছি, এখান থেকেও 2 কমন নিতে পারতেছি। কিভাবে দেখতেই পাচ্ছেন, 6কে 3 গুণন 2 লিখতে পারি, 4কে 2 গুণন 2 লিখতে পারি। সো এখানেও 2 আছে, যেহেতু 2 জায়গায় গরিষ্ঠ সাধারণ, সাধারণ 2 জায়গাতেই থাকতে হবে, বা 3টা রাশি হলে 3 জায়গাতেই, সব জায়গায় থাকতে হবে। সো এই 2টা আমি 2 জায়গাতেই আছে, 2টা নিলাম। এবার এখানে আছে a স্কোয়ার, এখানে a স্কোয়ার, সো a স্কোয়ার নিলাম। এখানে আছে b, এখানে আছে b স্কোয়ার, সো এখানে b আছে একটা, এখানে b দুইটা, তাহলে কমন আছে কি একটা b 2 জায়গাতেই আছে।
এখানে সি আছে একটা, সি আছে দুইটা, সো একটা সি দুই জায়গাতে আছে, কমন গুলা নিলাম। এইটা হচ্ছে এই দুইটা রাশির কিন্তু কি গসাগু। পট করে এটা দিয়ে অতি উৎসাহী হয়ে আনসার করলে 2a² bc, তাহলে কিন্তু এইটা আনসার হচ্ছে। কিন্তু প্রশ্নে কিন্তু চেয়েছে এর সংখ্যা সহগ, তাহলে সংখ্যা সহগ এখানে সংখ্যা হচ্ছে 6, সংখ্যা হচ্ছে 4, এই দুইটার মধ্যে কমন নিতে পারছি মাত্র 2। তাহলে এই যে আমাদের সংখ্যা সহগের গসাগু কত, সংখ্যা সহগের গসাগু 2, কিন্তু যেহেতু সহগের কথা বলছে সংখ্যা সহগের গসাগু, তার মানে এই যে দুইটা রাশি এদের যে সংখ্যাগুলো আছে শুধু তার গসাগু, তাহলে 6 আর 4 এর গসাগু কিন্তু 2। এখন অপশনে কি 2 আছে? নাই, এই জন্য এটার আনসার কোনোটি নয়। এটার আনসার কি? কোনোটি নয়। আপনারা কিন্তু খেয়ে গেছেন কি, এখানে কিন্তু খেয়ে গেছেন, ম্যাক্সিমাম কিন্তু খেয়ে যাবে। দেখেন পরীক্ষার হলে টেনশন থাকে, পরীক্ষার হলে টেনশন থাকে, সেই টেনশনে পরীক্ষার হলে টেনশন থাকে, সেই টেনশনে আমরা চোখ দিয়ে একটা জিনিস দেখি, ব্রেন আর একটা চিন্তা করে, উল্টা চিন্তা করতেছে। প্রশ্নে বলা আছে এ বি এর চাইতে বড়, আপনার ব্রেন ভাবতেছে বি এর চাইতে বড়। টেনশনে এই কাজগুলো হয়, মনোযোগ কমের কারণে হয়। এই ক্লাসে কি কোনো টেনশন আছে? নাই তো। তাহলে আপনারা ম্যাক্সিমামই ভুল করছেন, বুঝতেই পারতেছেন কিভাবে ভুলগুলা হয়ে যায়। কোনোটিই নয়, কারণ সংখ্যা সহগের কথা বলা আছে। ধরা খেয়েছেন, ঠিক আছে, সংখ্যা সহগের কথা বলা আছে। এবার a⁴ ইকুয়াল কত? হোয়াট? a⁴ মাথায় নিবেন, সূচকের প্রথম সূত্র হিসাবে এইটা, যে কোনো সংখ্যা x⁴ ইকুয়াল 1 এক্সেপ্ট 0। 0 হচ্ছে আমার ব্যতিক্রম, কারণ 0-র উপরে 0 দিলেও 0ই হয়। তাহলে 0 বাদে আমি যে কোনো কিছু যদি করি, 0 বাদে যদি যে কোনো কিছুর উপরে আমাদের যদি 0 দেই, তাহলে সেটা 1 হবে। ক নাম্বার হচ্ছে আনসার। এবারে আসেন সেটের কথা। এই যে এই চিহ্নটা মানে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে সবার মধ্যে থেকেই সবগুলা নিব, তবে দুইটাতেই যদি সেম জিনিস থাকে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, 2 বার 2 না নিয়ে একবার নিব। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, তার মানে কমন গুলা নিব, এটা থাকা মানে কমন গুলা নিব। তো এ হচ্ছে একটা সেট যেখানে 1 2 3 আছে, আর বি সেট হচ্ছে এটা কি 5 ফাঁকা, এটা হচ্ছে ফাঁকা সেট, তার মানে এর মধ্যে কিচ্ছু নাই। এখন দুইটাকে যখন ইউনিয়ন করব, তো এর মধ্যে কিচ্ছু নেই, এখান থেকে তো নিতে পারতেছি না, তো এখান থেকে তো 1 2 3 তিনটাই নিব। সো এ ইউনিয়ন বি হচ্ছে আমার 1 2 3। এই ইউনিয়ন ইন্টারসেকশন সহজ জিনিস, এগুলা থেকে আসে, এগুলা থেকে যেন ভুল না হয়, মাথায় নেবেন। এবার বলতেছে প্রথম p-তম, এটা কি মাথায় আছে? ছোটবেলায় এগুলা শিখছেন, যদি মাথায় না থাকে এখন মুখস্থ করে নেন। প্রথম p-তম বিজোড় সংখ্যা n সংখ্যক, অবশ্যই এটা প্রথম থেকে মানে 1 থেকে শুরু। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²। তাহলে p সংখ্যক হইলে কত হবে? p²। লিখে নেন, ভুলে যাবেন কিন্তু, মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন, লিখে নেন, ঠিক আছে? ক্লাস করে চলে যাবেন, ভুলে যাবেন কিন্তু, আমি কিন্তু বলেই দিচ্ছি, ক্লাস করে চলে যাবেন, লিখে নেবেন না, নোট করবেন না, ক্লাস করার কোনো মানে নাই, ভুলে যাবেন। এবারে দেখেন এগুলার সমাধান হয়ে গেছে, যেহেতু এটা কিন্তু আমরা সমাধান করে ফেলছি ওই যে আগের ম্যাথ করতে গিয়ে 2x 15, তাহলে শুধু যোগ বিয়োগ আছে, আমি এক সাইডে x গুলোকে এক সাইডে নিয়ে যাব, সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাব। সো xটা এই পাশে মাইনাস আছে, এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, 2x মাইনাস এই পাশে নিয়ে আসলে প্লাস 4x, 27 এই পাশেই ছিল, সমানের বামে 15 ছিল, একে যদি সমানের ডাইনে নিয়ে আসেন প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। 2 আর 4 6x, 27 থেকে যদি 15 বিয়োগ দেন তাহলে থাকতেছে 12, তাহলে x ইকুয়াল কত? 2, 6 দুগুণে 12, তাহলে খ নাম্বার হচ্ছে আনসার। খ নাম্বার হচ্ছে আনসার। এবার আসেন সাইনের সর্বনিম্ন মান। সাইন থিটা এর মান হচ্ছে কত থেকে? -1 থেকে +1 পর্যন্ত। দেখেন ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট থাকা মানে থার্ড,
ব্র্যাকেট means included, ঠিক আছে। তার মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে -1 দিয়েছে মানে -1 ওর মান হবে ইনক্লুডেড ওইটা। যেমন আমি বলি x এর ভ্যালু বললাম 2 থেকে 5 পর্যন্ত, এটা বোঝায় 2 এর চাইতে বড় x এর ভ্যালু 5 এর চাইতে ছোট, কিন্তু x আর y এর কিন্তু ভ্যালু 2 আর 5 এর ভ্যালু কিন্তু x এর না, ঠিক আছে। যদি x ইকুয়াল যদি এটা থাকতো 2, যদি 5 থাকতো, এইটা মানে বোঝায় হচ্ছে x এর ভ্যালু 2 এর সমানও হবে, আবার 2 এর চাইতে বড়গুলাও হবে, আবার 5 এর সমানও হবে, 5 এর চাইতে ছোটগুলাও হবে। তার মানে দেখেন থার্ড ব্র্যাকেট থাকা মানে ইনক্লুডেড, x এর ভ্যালু কিন্তু 2 এর সমানও হচ্ছে, 2 ইনক্লুড, কিন্তু এখানে কিন্তু 2 ইনক্লুড না। আর x যদি আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি 2 আর 5 থাকে, এটা দেখেন সেটকে প্রকাশ করার উপায়। তার মানে x এর ভ্যালুই দুইটা, একটা x এর ভ্যালু 2 আর একটা x এর ভ্যালু হচ্ছে আমার কত 5, বুঝতে পারতেছেন। x ইকুয়াল যদি সেকেন্ড ব্র্যাকেটের মাঝে 2 আর 5 থাকে কমা দিয়ে, তার মানে সেট আকারে প্রকাশ করছে, x এর ভ্যালু দুইটা, x এর ভ্যালু শুধু দুইটা, এইটা। এখানে x এর ভ্যালু 2 এর চাইতে বড়, 5 এর চাইতে ছোট, 2 এর চাইতে বড়, 5 এর চাইতে ছোট, অসীম সংখ্যক নাম্বার আছে। কিন্তু যদি প্রশ্ন বলে x such that x টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে কিন্তু তখন আর কিন্তু ফ্র্যাকশন সংখ্যা হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, তখন কিন্তু x এর ভ্যালু হইতো শুধুমাত্র 3 আর 4, বুঝতে পারতেছেন। আর এখানে x এর ভ্যালু যদি মানে যদি সাধারণ মানে স্বাভাবিক সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, তখন x এর ভ্যালু কিন্তু 2ও হবে 5ও হবে, তার মানে তখন হয়তো 2 3 4 5, এই জিনিসগুলো মাথায় যেন থাকে। তাহলে সাইনের সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে আমার 1, লিখে নেন। আমি কিন্তু এটার ব্যাখ্যাতে ওই সবগুলা আনতেছি না, কারণ অন্য ক্লাসে অন্যগুলা থাকবে, ঠিক আছে। নিচের কোনটি যে কোনো সেটের উপসেট, যে কোনো সেট, উপসেট মানে একটা সেটের মধ্যে ছোট ছোট সেটগুলাকে আমরা উপসেট বলবো। একটা বড় সেট থেকে যদি অনেকগুলা ছোট সেট বের করতে পারি, তাহলে ওই ছোট সেটগুলা বড় সেটের উপসেট। এখন ফাঁকা সেট আছে যার মধ্যে কোনো উপাদানই নাই, এই ফাঁকা সেটটা পৃথিবীর সকল সেটের উপসেট। এখন ফাঁকা সেট প্রকাশ করার উপায়, এইটা অনেকের মধ্যে কনফিউজ সৃষ্টি করে। আপনারা জানেন ফাঁকা সেট হবে, তো ফাঁকা সেট মানে যেই সেটের কোনো উপাদানই নাই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের উপাদান লেখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোনো কিছুই নাই, ফাঁকা আছে। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি ফাঁকা আছে মানে শূন্য বুঝান, তাহলে কিন্তু এটা ফাঁকা না, এর একটা উপাদান, একটি উপাদান, যেটা হচ্ছে আমার কি উপাদান, যেটি হচ্ছে আমার শূন্য, এটা বুঝতে পারতেছেন, শূন্য, শূন্যও তো একটা সংখ্যা, শূন্যই তার উপাদান। সো এইরকম ভাবে ফাঁকা সেট কিন্তু লেখা যায় না। সো ফাঁকা সেট প্রকাশ করার উপায় দুইটা, একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফাঁকা থাকবে, টোটালি ফাঁকা, ফাঁকা মানে ফাঁকা সেট, আর আরেকটা হচ্ছে এই ফাই চিহ্ন দিয়ে। সো এখানে টোটালি ফাঁকা নাই, ফাই চিহ্ন আছে, ক নাম্বার আনসার। ভালো করে ব্যাখ্যাগুলো মাথায় রাখবেন, ভালো করে ব্যাখ্যাগুলো কিন্তু মাথায় রাখবেন, মাথায় থাকবে না আমি জানি, লিখে রাখবেন, মাথায় কিন্তু থাকবে না, কি করবেন লিখে রাখবেন। এবারে আসেন 48তম বিসিএস এ আসা, আমরা কিছু হচ্ছে এবার মানসিক দক্ষতা দেখি। ত্রিভুজ গণনা যদি করতে দেয়, ত্রিভুজ যদি গণনা করতে দেয়, সবার আগে আপনার কাজ ছোট ছোট ত্রিভুজগুলা মার্কিং করা। দেখেন এই যে এখানে একটা, ভালো করে তো আমরা দাগগুলা ঠিক জায়গায় গেল না, ছোট কয়টা ত্রিভুজ আছে, এইটা একটা ছোট ত্রিভুজ, এই যে আরেকটা ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজগুলা তাহলে কয়টা, ছোট ত্রিভুজ আছে 3টা, তার মানে এই ছোট ত্রিভুজগুলা 1 2 3, যদি 5টা থাকতো 1 2 3 4 5 মার্কিং করে দিবেন, 3টা আছে 3টা মার্কিং হইলো। তাহলে 1 নিজে একটা ছোট ত্রিভুজ, 2 একটা ছোট ত্রিভুজ, 3 একটা আলাদা করে ছোট ত্রিভুজ। এবার দেখবেন দুইটা করে নিয়ে কোনো ত্রিভুজ বানানো যায় কিনা। আমরা জানি 1 আর যদি 2 নেন, তাহলে এইটা একটা ত্রিভুজ হচ্ছে, সো 1, 2 এটা আরেকটা ত্রিভুজ হচ্ছে। এরপরে দুইটা করে কি আর নেওয়া যাচ্ছে, নেওয়া যাচ্ছে না। এবার 1 2 3, এই যদি তিনোটাই নেন তাহলে একটা বড় ত্রিভুজ হচ্ছে। তাহলে এতগুলাই মোট ত্রিভুজ তৈরি করা যায়, এর বাইরে তৈরি করা যায় না। তাহলে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে হচ্ছে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 5। পদ্ধতিগুলো মাথায় রাখবেন।
আমরা যে এই 1000টার মধ্যে আরো ত্রিভুজের দেখবেন যে না হলে আমরা 5-7টা ত্রিভুজের এরকম সংখ্যা বের করব। আজকে গেল প্রথম লেসন, ঠিক আছে। এবার দেখেন এইরকম ধরনের 47তম বিসিএস একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা কি? প্রশ্ন বলতেছে এ যদি বি এর সাথে যেমন ভাবে সম্পর্কযুক্ত হয় তেমনি সি এর সাথে, মানে এ বি এর সাথে যেই রকম রিলেশন সিও আমার ডি এর সাথে একই রকমের রিলেশন, তাহলে নিচের জোড়াগুলোর মধ্যে কোন জোড়াটি যুক্তিগতভাবে সম্পর্কযুক্ত। মানে রিলেশনের সিস্টেমটা এক রকমের, রিলেশনের সিস্টেমটা এক রকমের, একই রকমের যে এ আর বি এর সাথে। এবারে বলতেছে পাখিকে যেমন দৌড়াতে হয় মাছকে তেমনি সাঁতার কাটতে হয়। পাখিকে আসলে উড়তে হয়, মাছ আসলে যে সাঁতার কাটে পাখি ওইভাবে উড়ে, এটা হবে না। আধারের বিপরীত যেমন উজ্জ্বল তেমনি নীরবতার বিপরীত হচ্ছে উচ্চস্বর। নীরবতার বিপরীত হচ্ছে উচ্চস্বর। নীরবতার বিপরীত উচ্চস্বর না হয়ে আমি কিন্তু আস্তে কথা বললেও সেটাও কি নীরবতার বিপরীতই হচ্ছে। সো এই যে আমাদের বাংলার অর্থর দিক থেকে চিন্তা করলে এটা কিন্তু আমাদের বিরুদ্ধ, মানে বিপরীত শব্দের মতো একটা ব্যাপার হচ্ছে। কিন্তু এটা আমাদের তো রিলেশন, আসলে যে যখন একটা রিলেশন, আমার অপশনগুলোর দিকে একটু খেয়াল করতে হবে যে দুইটা বস্তুদের মধ্যে রিলেশন দেখাচ্ছে, আর এটা শুধু আমার কি শব্দের মধ্যে বলতেছে। তা আমরা দেখবো যে বাকি অপশনগুলা কি। এটাও একটা আমরা তাহলে একটা রিলেশন পেলাম যে শব্দর আমাদের অর্থগত একটা বিপরীত শব্দে বিপরীত অর্থগত একটা রিলেশন আছে। খাদ্য যেমন খাওয়ার জন্য, খাবার আমরা খাওয়ার জন্য, পানি তেমন পান করার জন্য। রিলেশন কিন্তু আমাদের সেম টাইপের, খাবার খায়, পানি হচ্ছে পান করে। রং যেমন ছায়াযুক্ত হয়, গতি তেমন দ্রুত হয় না। এইগুলা রং ছায়াযুক্ত হয় আসতেছে না। ঘ নাম্বার হচ্ছে দেখবেন সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য আপনার মানসিক দক্ষতা 2-3টা মনে হবে, এইটা মনে হবে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা আপনাকে বাছাই করতে হবে। সো গ নাম্বার হচ্ছে আনসার হবে। এবার আসেন লগের একটা জিনিস হচ্ছে প্রশ্ন চলে এসছে, লগের ব্যাপারটা। লগের একদম বেসিক দেখেন, লগ এ বি, এ ভিত্তিক বি এর মান যদি এক্স হয়, যে নিচে আসে সে আমার নিচে থাকবে, সে হচ্ছে যে নিচে আছে যে ভিত্তিক, এটা বেস। ডান পাশে যে ওইটা হচ্ছে ঘাত, আর বামে যে ওইটা হচ্ছে আমাদের মান, তার মানে বি। এ টু দি পাওয়ার ডানে যে আছে সে হচ্ছে এই নিচেরটার উপরে চলে যাবে, আর বাম পাশে যে আমাদের প্যারালালি আছে সে হচ্ছে ডানে যাবে। যেমন জিনিসটা আমাদের আমরা জানি 2 এর উপর 3 করলে, 2 এর উপর 3 করলে সেটার ভ্যালু 8 হয়। কেন? 2 এর উপর 3 মানে 3টা 2 এর গুণফল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। একে লগ আকারে লেখার নিয়ম হচ্ছে তাহলে কি হবে, লগ নিচে যে আছে কত ভিত্তিক, 2 ভিত্তিক, কার 2 ভিত্তিক, কার 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 লগ 8 ইকুয়াল, এই যে ঘাটটা হবে আমার তখন ডাইনে, ঘাটটা হবে কি ডাইনে চলে যাবে। সো এই যে আমাদের যে এক্সটা হচ্ছে আমাদের ডাইনে যে থাকবে সে মাথার উপর বসবে কার, ভিত্তির। এই যে 3 ডাইনে যে আছে সে মাথার উপর বসবে কার, 2 এর উপর 3 ইকুয়াল হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা 8। এখন এখানে তাহলে ডাইনে মাথার উপর কে বসবে, এই -3টা কার, 10 এর উপরে। সো 10 এর উপর -3 এটা কার ভ্যালু, এক্স এর ভ্যালু, এটা কিন্তু আমার এক্স এর ভ্যালু। সো আর একটা হচ্ছে আমাদের সূচকের সূত্র, আজ কিন্তু অনেকগুলা সূচকের দেখেন, লগের একটা হচ্ছে আমাদের ভিত্তি গেল, মানে একদম কমন হচ্ছে একটা আমাদের কি সূত্রে গেল, খাতায় নোট ডাউন করে রাখেন। আর একটা সূত্র এখন আমরা শিখবো, 10 টু দি পাওয়ার -x ইকুয়াল 1/10 টু দি পাওয়ার x। 10 টু দি পাওয়ার -x যদি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1 ভাগ দিয়ে নিচে পাওয়ারটা পজিটিভ হবে। তাহলে 10 টু দি পাওয়ার -3 তাহলে 1 ভাগ 10 এর উপর 3, 10 এর উপর 3 মানে 1 এর ডানে 3টা শূন্য। এবার 1কে যদি 1 এর ডানে একটা শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পয়েন্টের পর এক ঘর, মানে এক ঘর আগে পয়েন্ট হয়। এবার যদি 1 এর ডানে যদি 2টা শূন্য থাকে তাহলে 2 ঘর আগে পয়েন্ট হয়, সরি 0.1 কয় ঘর, এক ঘর 2 ঘর। আর যদি 1 এর ডানে যদি 3টা থাকে শূন্য তাহলে পয়েন্টের পরে আমার 3 ঘর হবে। সো 2টা শূন্য আর 1 3 ঘর, পয়েন্টের পরে কয় ঘর, 3 ঘর, তাহলে 0 0 1 গ নাম্বার হচ্ছে আনসার। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে এখানে আরেকটা কিন্তু আমরা লগের হচ্ছে সূত্র শিখে গেলাম। এবার দেখেন 47তম বিসিএস এ আমাদের আরেকটি হচ্ছে প্রশ্ন যেটা মানসিক দক্ষতায় ছিল, সেটা আমরা একটু সলভ করি। তো এরকম আসলে সময় না ক্ষেপণ করেই প্রথমে সুন্দর করে হচ্ছে কি এইটা নিচে একটা সংখ্যা যেটা শুরুতে আছে এটা তো আর লেখার দরকার নেই, কোশ্চেনের মধ্যেই পেন্সিল দিয়ে লিখে ফেলবেন।
যে এম এন ও এর নিচে এই যে এটার যেটা অর্থ ওইটা নিচে নিচে দিয়ে ফেলবেন, LEMON। এবার দেখেন ABCDEFGHIJKLMN, তার মানে এম এর আগের অক্ষরটা আলফাবেটটা কিন্তু এল। অনুরূপভাবে ABCDEF, ই এর পরে এফ, তাহলে এফটা তার আগেরটা দিয়ে রিপ্লেস হচ্ছে। অনুরূপভাবে এম এর পরে এন হয়, তাহলে আগেরটা দিয়ে। ও এর পরে পি হয়, তাহলে আগেরটা দিয়ে। আর ও এর আগে কি আছে, এন আছে, পি ও এর আগে এন আছে -1, তার মানে কি হয়েছে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর তার পূর্বের অক্ষর দ্বারা রিপ্লেস হয়েছে। এম তার পূর্বের অক্ষর হচ্ছে এল দ্বারা রিপ্লেস হয়েছে, এফ তার পূর্বের অক্ষর ই দ্বারা রিপ্লেস হয়েছে, এন তার পূর্বের অক্ষর এম দ্বারা রিপ্লেস হয়েছে, এরকম করে প্রত্যেকটা তার পূর্বের অক্ষর দ্বারা রিপ্লেস হয়েছে। তাহলে এখানেও তো আমাদের কি NBOHP তার পূর্বের অক্ষর দ্বারা রিপ্লেস হবে। সো এন এর আগে কি আছে, এম আছে, বি এর আগে কি এর পরে বি হয়, সো বি এর আগে এ আছে, ও এর আগে কি আছে MNO, সো এন আছে, তারপরে এইচ এর আগে কি আছে ABCDEFGH আছে, সো জি, পি এর আগে ও আছে, তাহলে ম্যাঙ্গো। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। সো এরকম হইলেই আগে যেটার অর্থ ওইটা নিচে বই দিয়ে আপনার রিলেশনটা বের করতে হবে। অনেক সময় আগেরটা আছে, অনেক সময় পরেরটা 1 ঘর পরের দিয়ে রিপ্লেস হবে, অনেক সময় 5 ঘর পরেরটা দিয়ে রিপ্লেস হবে, অনেক সময় 3 ঘর পরেরটা দিয়ে রিপ্লেস হবে। সো প্রথম 3টা দেখলেই আপনার রিলেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে আসেন শূন্য, 1, 2, 3, 4 এই দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম। তো বৃহত্তম করার সময় যেটা হবে, বৃহত্তম বৃহত্তমতে সবচাইতে বড়গুলা বামে থাকবে, আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে যাবে। তাহলে বৃহত্তমে যাবে বড় থেকে ছোট, তাহলে বড়কে সবচাইতে 4, তারপরে বড়কে 3, তারপরে বড়কে 2, তারপরে বড়কে 1, তারপরে 0। আর ক্ষুদ্রতমতে ছোট থেকে বড়, তো সবচেয়ে ছোট তো 0, কিন্তু যখন 0 থাকবে, 0 তো সবার আগে যদি 0 দেই তাহলে তো সংখ্যা থাকে না। যেমন 10-এর আগে যদি 0 দেই তাহলে ওইটা 10ই থাকতেছে, কিন্তু এই 0টা 10-এর আগে না দিয়ে যদি আমি পরে দিতাম তাহলে 100 হয়ে যাইত। তাহলে এই 0কে তো আমি ইউটিলাইজ করলাম না। তাহলে 0 ইউটিলাইজ করার জন্য শুরুতে দেওয়া যায় না, এই জন্য 0 কিন্তু আমার নাম্বার সিস্টেমে সংখ্যাতে 10টা অঙ্ক আছে। অঙ্ক কয়টা? 10টা। এর মধ্যে 0 আসলে সার্থক অঙ্ক না, অসার্থক। 0 অসার্থক অঙ্ক, সার্থক অঙ্ক না। তাহলে অঙ্ক হচ্ছে 10টা, সার্থক অঙ্ক হচ্ছে আমার 9টা, আর বাদকে 0। এটাও কিন্তু এমসিকিউতে আসে, ভালো করে লিখে নেন, মনে থাকবে না, বলতেছি মনে থাকবে না, লিখে নেন। সেটা হচ্ছে আমার সংখ্যাতে 10টা হচ্ছে অঙ্ক আছে, তার মানে সার্থক অঙ্ক হচ্ছে আমার 9টা, আর 0 হচ্ছে সার্থক অঙ্ক নয়। এজন্য 0 আমার ছোট থেকে বড় হবে, কিন্তু 0 দিয়ে শুরু হইতে পারবে না, 0টা দ্বিতীয়তে বসবে। সো অ্যাকচুয়ালি 0 আগে বসতো, কিন্তু 0 যেহেতু শুরুতে বসতে পারে না, 0টা দ্বিতীয়তে বসবে। তাহলে 0 বাদে সবচেয়ে ছোট 1, তারপরে হচ্ছে আমি 0টা বসাই দিব দ্বিতীয়তে, এরপরে ছোট থেকে বড়, তারপরে 2, 3, তারপরে 4। এখন হচ্ছে আমাকে কি করতে হবে? যোগ করে দিতে হবে 5 অঙ্কের দায়ে যোগফল কত? 4 আর 0 যোগ করলে 4 হয়, 1 আর 3 যোগ করলে 4 হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়, 0 আর 3 যোগ করলে আমার 0 হয়, সরি 3 হয়, আর 4 আর 1 যোগ করলে হচ্ছে আমার 5 হয়। তাহলে 5, 3, 4, 4, 4, ক নাম্বার হচ্ছে আনসার। এই যে রিসেন্ট পরীক্ষাটা হইলো, ঠিক আছে। এবারে আমরা যদি বলি, আমরা কি বলতেছি, 35 আজকের দিনের লাস্ট ওয়ান, 1000টা প্রশ্নের প্রথম যে 35টা প্রশ্ন নিয়ে আজকের ক্লাস ছিল, লাস্ট ওয়ান, লাস্টেরটা আপনারা করেন। ঠিক আছে, তাহলে এখন আমাদের বিন্দুদ্বয় সমরেখ মানে একটা রেখাতেই 3টা বিন্দু আছে। তাহলে এই রেখাতেই আমার 3টা বিন্দু আছে, তাহলে ধরে নেই এ বি সি, 3টাই একটা রেখাতে আছে। তো একটা রেখা না ভিন্ন ভিন্ন রেখা,
এইটা বোঝার ওয়েটা হচ্ছে আমার ঢাল। বোঝার ওয়েটা কি? ঢাল। লিখে নেন। কোনোদিন ভাইবা বোর্ডে যদি বলে যে কোনো রেখা আর একটা রেখা থেকে যে আমাদের আলাদা, এটা আমরা বুঝবো কিভাবে? গাণিতিকভাবে তার ঢাল নির্ণয় করে। একটা রেখার মধ্যে অবস্থিত কিনা তার ঢাল নির্ণয় করে। তো ঢাল হচ্ছে বের করার সূত্র ওয়াই অক্ষের পরিবর্তন, তার মানে y2 মাইনাস y1, এক্স অক্ষের পরিবর্তন x2 মাইনাস x1। সো যেহেতু বলতেছে তিনটাই একই রেখার মধ্যে, তার মানে এ আর বি এর ঢাল যত হবে সেটা হচ্ছে বি আর সি এর ঢালের সমান হবে। তার মানে ঢাল অফ এ বি আর ঢাল অফ আমাদের কি, ঢালের ইংরেজি হচ্ছে স্লপ, SLOP, স্লপ। তার মানে স্লপ অফ এ বি আর স্লপ অফ হচ্ছে আমার কি বিসি, এই দুইটাই কিন্তু আমার সমান হবে। দুইটাই কি হবে? সমান হবে। কারণ কি? যেহেতু বলছে সমরেখ, তাহলে এ বি এর যদি আমরা ঢাল বের করি, স্লপ অফ এ বি, ওয়াই অক্ষের পরিবর্তন, তার মানে প্রথমটা কিন্তু এক্স থাকে, পরেরটা ওয়াই, সো এক্স ওয়াই। তাহলে এ আর বি এর মধ্যে ওয়াই থেকে আমরা y2 থেকে y1 বিয়োগ করব। সো 2 থেকে -1, 2 -1, নিচে হচ্ছে x থেকে, তাহলে x 2 থেকে 1, এটা সমান হচ্ছে বিসি এর ক্ষেত্রে। তাহলে বি আর সি এর মধ্যে এটা আমি 2 বানায় দেই, তাহলে টি থেকে 2 বিয়োগ, দেখেন y থেকে y1 বিয়োগ, আর 4 থেকে 2 বিয়োগ। এখন এইটা আমি সলভ করি, চলেন। সো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার কত 3, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকতেছে, টি -2, 4 থেকে 2। এবার আর যদি গুণ করি 3 দুগুণে 6, 1 দ্বারা গুণ করলে টি -2। এবার এই -2টা এই পাশে নিয়ে আসেন, 6 + 2 = টি, তার মানে এই টি এর ভ্যালু কত হচ্ছে? 8 হচ্ছে আনসার। ঠিক আছে? সো আর আছে নাই। প্রথম দিনের ক্লাস শেষ হলো। প্রথম দিনের ক্লাস শেষ হলো প্রিয় ভাই ও বোন। যে সকল আপনারা এতক্ষণ ধরে ক্লাস করলেন, এই ক্লাস কিন্তু চলতেই থাকবে আগামী রুটিন অনুযায়ী। আগামী কালকে কিন্তু আপনাদের 2টি ক্লাস রয়েছে, আগামী ক্লাসে উপস্থিত হবেন। এবং আমার যে ম্যাথ ক্লাস করলেন, বুঝতেই পারলেন প্রথম দিনে আমরা কিছু কথা বলেছি ইনস্ট্রাকশনমূলক, এগুলো কিন্তু থাকবে না। আমি আবার একটু রিপিট করছি, যারা ক্লাসটি করছেন সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। ক্লাস কেমন লাগছে অবশ্যই আপনারা মন্তব্য করবেন। আমাদের পেজে হচ্ছে কমেন্ট করবেন। পেজে সবসময় খেয়াল রাখবেন কখন আমরা কোন পোস্ট দিচ্ছি। ইংলিশ মজা জব পেজে সবসময় খেয়াল করবেন আমরা কখন কোন ইনস্ট্রাকশন দিচ্ছি। এবং যে সিক্রেট গ্রুপ, যারা এখনো জয়েন রিকোয়েস্ট পাঠাননি, জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন। দ্রুততর সময়ের মধ্যে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। গ্রুপেই আপনাদেরকে কখন কোন ম্যাটেরিয়ালস দেওয়া হবে সেটার ইনস্ট্রাকশন এবং সেখানে প্রদান করা হবে। এবং আমাদের যাবতীয় ট্রিক্স হচ্ছে গ্রুপে শেয়ার করা হবে। ফ্রিতে পাচ্ছেন জন্য যে মনে করবেন যে আমাদের সার্ভিস কেমন হবে, এটা আপনারা দেখতেই পাবেন। এজন্য আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, যেটা শুরুতে বলেছিলাম। অনেকেই ভাবছেন যে আমরা কন্টিনিউ করব কিনা, আমরা ভাবছি আপনারা কন্টিনিউ করতে পারবেন কিনা। মানুষের তো ধৈর্য কম, ঠিক আছে? সো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে 36 থেকে 70 পর্যন্ত। সেই ক্লাসে আমরা প্রশ্ন সমাধান করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।